হ্যালো স্টুডেন্টস, বিএল একাডেমির পক্ষ থেকে আমি বিগ্রহ আজকে ইন্ডিয়ান পলিটির একটা ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে আলোচনা করব বলে এসেছি। এটা হচ্ছে কনস্টিটিউশনের ফ্রেমিং এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে যেটা আর কি কনস্টিটিউশনটাকে ফ্রেম করার জন্য, কনস্টিটিউশনটাকে ফর্ম করার জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাকে ফর্ম করা হয়েছিল সেই নিয়ে কিছু কথা বলার জন্য আজকে এসেছি, যেটা খুব ভাইটাল পার্ট। মানে একটা জিনিসের প্রেক্ষাপটটা জানা দরকার সেই জিনিসটার সম্বন্ধে পরিপূর্ণভাবে পড়াশোনা করার আগে, ঠিক আছে? আজকে সেই নিয়েই অল্প বিস্তর একটা ক্লাস করব। প্রথমত, এই যে কনস্টিটিউশন, আমাদের ভারতবাসীদের গর্ব, এই যে সংবিধান, এই সংবিধানটা করার কথা প্রথম বলেন কে? এই সংবিধানটা করার কথা প্রথম বলেন ইন দ্য ইয়ার অফ 1934। এটি বলেন এম.এন. রয়। এই এম.এন. রয় কে? এম.এন. রয় হলেন ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের প্রবক্তা স্বরূপ, ঠিক আছে? এই এম.এন. রয়, এনার একটা ভালো নাম ছিল। এম.এন. রয়টা কিন্তু ছদ্মনাম। এখান থেকে এই কোয়েশ্চেনগুলো হতে পারে যে এম.এন. রয়ের আসল নাম কি ছিল। সেটা হচ্ছে, স্বামীজির নাম মনে রাখলেই সবাই মনে রাখতে পারবে, এটা নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটা ছিল ওনার আসল নাম। তা সেই এম.এন. রয় ইন দ্য ইয়ার অফ 1934 এই সংবিধান প্রণয়নের বিষয়ে একটা দাবি বা একটা আওয়াজ ওঠান বলা যেতে পারে। একই দাবি ইন দ্য ইয়ার অফ 1936 আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার লখনৌ অধিবেশনে এই একই বিষয়ে একটা আওয়াজ ওঠায় যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হোক। কনস্টিটিউয়েন্ট এই অ্যাসেম্বলি কারা? যারা সংবিধানের গঠন, প্রণয়ন ইত্যাদি ইত্যাদি বিষয় যারা দেখাশোনা করবেন, তারাই হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে? এই আওয়াজটা কারা ওঠায়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দাবিটা ওঠায় 1936 সালে তাদের লখনৌ সেশনে, ঠিক আছে? এইটা হচ্ছে সেকেন্ড এই জায়গাটা। এরপর আমাদের 10 বছর অপেক্ষা করতে হয়। 1946 এর 16th of May এই সময় যে ক্যাবিনেট মিশন প্ল্যান হয়, এই ক্যাবিনেট মিশন প্ল্যানের আওতাভুক্তভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তাহলে গোড়াপত্তনের এই জায়গাটা কিভাবে বলা যেতে পারে? 1934 সালে এম.এন. রয় ওরফে নরেন্দ্রনাথ ভট্টাচার্য এই বিষয়টার প্রস্তাবনা করেন। 1936 সালে একই দাবি ওঠায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার লখনৌ অধিবেশনে, এবং তার 10 বছর পরে অর্থাৎ 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশন প্ল্যানের আওতায় বা তার দ্বারা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাকে ফর্ম করা হয়, ঠিক আছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে এটা হচ্ছে তার গোড়াপত্তনের বা সলতে পাকানোর পর্বের কথাটা, ঠিক আছে? সো আমরা যে এতক্ষণ বললাম যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশনের প্ল্যানের আওতায় এটা তৈরি করা হয়। এবার এদের কম্পোজিশনটা কী ছিল, মানে স্ট্রাকচারটা কী ছিল? মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো ফর্ম হয়ে গেল, এবার তার মধ্যে যারা সদস্যরা তারা কী রূপে নির্বাচিত হতেন বা ইলেক্টেড হতেন, ঠিক আছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংক্ষেপে সিএ যদি আমি লিখি, তাতে করে তার সদস্য সংখ্যা ছিল প্রাইমারিলি 389, ঠিক আছে? টোটাল নাম্বারটা ছিল 389। এবার এর মধ্যে থেকে দেখো 292
নাম্বার মানে 292, মানে এই 292 জন সদস্য আসতো কোথার থেকে? তারা আসতো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা প্রাদেশিক আইনসভার যে ইলেক্টেড সদস্যরা ছিল, এই প্রাদেশিক আইনসভা বা প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেক্টেড বা মনোনীত সদস্যরা ছিল, তারা সেই সদস্যরাই এই যে এখানে এই 292 জন সদস্য এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠাচ্ছে, সেই ইলেক্টেড সদস্যরা এই 292 জনকে মনোনীত করত। তাহলে এই 389 এর মধ্যে 292 হিসাব পাওয়া গেল। এরপর আসছে পরবর্তীতে কতজন? এখানে পরবর্তীতে হচ্ছে 93। এরা কোথা থেকে আসতো? এরা আসতো প্রিন্সলি স্টেট থেকে। প্রিন্সলি স্টেট কারা? যারা একটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স মেনটেন করতো ব্রিটিশ রাজের সঙ্গে, সেই সব প্রিন্সলি স্টেট। তুমি উদাহরণস্বরূপ এটাকে দিল্লি নিতে পারো, হায়দ্রাবাদ নিতে পারো, এরমভাবে সেখান থেকে আসতো এই মানে প্রিন্সলি স্টেট থেকে আসতো এই 92 জন। ঠিক আছে, এই 92 জন আসতো এই 93 জন আসতো প্রিন্সলি স্টেট থেকে। এবার পড়ে থাকছে বাকি 4 জন। এই বাকি 4 জন কোত্থেকে আসছে? এই বাকি যে 4 জন আসছে, এই বাকি 4 জন আসছে চিফ কমিশনারের প্রভিন্সেস থেকে। এই বাকি 4 জন আসছে চিফ কমিশনারের প্রভিন্স থেকে। এরা কারা? চিফ কমিশনারের যে প্রভিন্স, এটাকে শর্টে লিখছি চিফ কমিশনারের প্রভিন্স বা সিসিপি। এই 4টে কারা? এটা খুব মনে রাখা এই অংশটা। দিল্লি একটা, আরেকটা হচ্ছে আজমের, মারওয়ার, ঠিক আছে, আরেকটা হচ্ছে কুর্গ, আরেকটা হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান। তাহলে কারা? চিফ কমিশনারের প্রভিন্সগুলো কি কি ছিল? চিফ কমিশনারের প্রভিন্সগুলো ছিল দিল্লি, আজমের, মারওয়ার, কুর্গ আর ব্রিটিশ বালুচিস্তান। তাহলে এই 389 জনের একটা হদিশ পাওয়া গেল। তার মধ্যে 292 জন আসছেন প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেক্টেড সদস্যদের দ্বারাই ইলেক্টেড হয়ে, 93 জন আসছেন প্রিন্সলি স্টেট থেকে, আর 4 জন আসছেন চিফ কমিশনার্সের প্রভিন্স থেকে, যেটা হচ্ছে 4টে হচ্ছে দিল্লি, আজমের, মারওয়ার, কুর্গ আর ব্রিটিশ বালুচিস্তান। ঠিক আছে, এবার এখানে একটা মজার বেশ একটা বিষয় রয়েছে এর মধ্যে। সেটা হচ্ছে এই যে সদস্যরা আসতো, এই সদস্যরা একটা জনসংখ্যার অদ্ভুত অনুপাতে ইলেক্টেড হতো। কেন? প্রতি 1 মিলিয়নে, সোশ্যাল মিডিয়ার বদান্যতায় আজকে মিলিয়ন সবাই জানি, মানে হচ্ছে 10 লাখ। প্রতি 10 লাখ জনসংখ্যার জন্য প্রতিনিধি আসতেন 1 জন করে। ঠিক আছে, 1 জন করে প্রতি 10 লাখে আসতেন। আর এই যে প্রতিনিধিত্ব, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাতে প্রতিনিধিত্ব 3টে মেইন কমিউনিটি থেকেই করা হতো। 1 মুসলিম, 2 শিখ, বাট এটা কিন্তু শুধু পাঞ্জাবের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল ছিল, মানে শিখদের যে অ্যালটমেন্টটা। আর ছিল জেনারেল। এই 3টে মেইন কমিউনিটির মধ্যে এই 389টা সিট মানে যে অ্যালট হতো। ঠিক আছে, এটা হচ্ছে মানে কিভাবে এই যে সদস্যরা আসতো তা জনসংখ্যার কি অনুপাতে আসতো? প্রতি 1 মিলিয়নে বা 10 লাখের জন্য, 10 লাখ জনসংখ্যার জন্য 1 জন করে জনপ্রতিনিধি এখানে নির্বাচিত হতো। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা করা হতো। এটা গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধানের যারা ফ্রেমওয়ার্ক করবে তাদের
সৃষ্টির ছোট্ট একটা মানে একটা ব্রিফ একটা ইতিহাস, ঠিক আছে। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে ফাংশন করতো সেটা আর একটা ছোট্ট ক্লাস করে আবার নেক্সট ক্লাসে আমি ওটা এলাবোরেট করব। আজকের ক্লাসটা যদি সবার ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর কোনো জায়গায় যদি দরকার হয় বা যদি মনে হয় যে কোথাও খামতি থেকে গেছে সেক্ষেত্রে কমেন্টে জানিও। আজকের ক্লাস বিএল একাডেমির পক্ষ থেকে আমি বিগ্রহ এখানেই শেষ করছি। ধন্যবাদ।